আরে কি চাই বলো, কি চাই বলো? হাতি, ঘোড়া, ব্যাঙ, সাপ। নমস্কার বন্ধুরা, আজ এনেছি পরিমাপ। আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি পরিমাপ পার্ট 2। অর্থাৎ এই ক্লাসে আমি তোমাদেরকে পরিমাপের পার্ট 2 কমপ্লিট ক্লিয়ার করে দেবো। মাত্রা থেকে শুরু করে ভর মাপার যন্ত্র থেকে শুরু করে আয়তন মাপার যন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিটলি ক্লিয়ার করব। তাই আজকের ক্লাসে ক্লাস 9 সবাইকে স্বাগত। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমরা প্রত্যেকে চলে এসো। আজকের ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কনসেপ্ট ধোঁয়া উড়ে যাবে এটুকু কথা দিলাম। আজকের ক্লাসটি তোমরা প্রত্যেকে দেখলে একেবারে তোমাদের কনসেপ্টে আগুন লেগে যাবে এবং প্রত্যেকটি প্রবলেমে আগুন লেগে যাবে। অর্থাৎ তোমরা কনসেপ্ট এবং প্রত্যেকটি কোশ্চেন অনায়াসে করে ফেলতে পারবে এটুকু কথা দিলাম। অবশ্যই তোমরা আজকের ক্লাসটি কমপ্লিট করার পর কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই অন্তত একজনের সাথে হলেও এই ক্লাসটিকে শেয়ার করে নেবে। তার কারণ তোমাদের সহপাঠী, তোমাদের বন্ধুরা যদি এই ক্লাসটি দেখে, আরও ছেলে মেয়ের কাছে যদি আমরা পৌঁছে যাই, তাহলেই আসলে আমাদের এই ক্লাসগুলো করানোর উদ্দেশ্য সাধিত হবে। আসলেই সবাই পড়বে, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, ঘরে ঘরে পড়বে, এই স্বপ্ন সার্থক হবে। আচ্ছা, এই মাথার গামছাটা কি খুলে দেব? না থাক, আজকের ক্লাসটা মাথার গামছা রেখেই করাই। তার কারণ আজকের ক্লাসটা প্রত্যেকটি লড়াকু ছেলে মেয়ের জন্য, যারা স্বপ্ন দেখছে, যারা লড়াই করছে, যারা জীবনে উন্নতির চেষ্টা করছে, এবং প্রত্যেকটি সেই সমস্ত লড়াকু বাবা মার জন্য, যারা ফেরি করে, যারা রিক্সা চালিয়ে, যারা ঠেলা গাড়ি চালিয়ে দিন শেষে তার ছেলে বা তার মেয়ের স্বপ্নের জন্য পরিশ্রম করছে, বা যারা কৃষকের কাজ করেও এটা করছে, তাদের সকলের জন্য আজকের এই ক্লাস, আজকের এই ক্লাস এবং আজকের এই গামছা। চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস পরিমাপ পার্ট 2। অর্থাৎ আমরা যতদূর করেছিলাম তারপর থেকে প্রথম ক্লাসটা তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমাদের চ্যানেলে এই অনুযায়ী ক্লাস আসছে এখনো পর্যন্ত। পরবর্তীতে এটা ক্লাস রুটিনটা চেঞ্জ হতে পারে। আর আমাদের প্রত্যেকটি ক্লাস নোট, এই যে আজকের ক্লাসটিও হবে ক্লাস নোট, তোমরা চলে যাবে প্লে স্টোরে গিয়ে এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করবে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো অ্যান্ড্রয়েড ল্যাপটপে সম্ভব। এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করার পর তোমরা সেখানে ফ্রি কন্টেন্ট সেকশনে চলে যাবে, যে তোমরা ইনস্টল করলে, ইনস্টল করার পর ফ্রি কন্টেন্ট সেকশনে চলে যাবে। ফ্রি কন্টেন্ট সেকশনে গেলেই তোমরা সিএন এসওই 910, সিএন মানে ক্লাস নোট, অর্থাৎ এসওই 910-এ চলে গেলে তোমরা পেয়ে যাবে এসওই 910-এর সমস্ত ক্লাস। এখানে ক্লাস 11-12টা আছে, তোমরা এসওই 910-এ যাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস, আর দেরি করব না। সর্বপ্রথম আমরা মাত্রা থেকে শুরু করব। এই যে আমরা মাত্রা পড়ব এবং তারপর আমরা আস্তে আস্তে যাত্রা করব কিসের দিকে? এই চ্যাপ্টারটি শেষের দিকে, এবং প্রত্যেকটি ডিটেল কনসেপ্ট একেবারে বুঝে নেব। বেশিরভাগ কনসেপ্টই এখানে অনেকটাই এই চ্যাপ্টারটা মুখস্থ ওরিয়েন্টেড, অর্থাৎ অনেকটাই তোমার থিওরিটিক্যাল চ্যাপ্টার। তবে যেটুকু কনসেপ্ট আছে ঝেড়ে মুছে ক্লিয়ার করব। চলো প্রথমেই আসি, আমরা সর্বপ্রথম ভৌত রাশির মাত্রা পড়ব। ভৌত জগতের টোটাল 7টি মাত্রা আমরা জানি। টোটাল 7টি মাত্রা নিয়ে আমরা কথা বলবো, যে 7টি মাত্রাকে কাজে লাগিয়ে বা যে 7টি মূল একককে কাজে লাগিয়ে আমরা বাকি এককগুলোর মাত্রা ডিফাইন করতে পারি। সেই 7টি কি কি? প্রথমত হচ্ছে 1 দৈর্ঘ্য, 2 ভর, 3 সময়। দৈর্ঘ্য ভর সময় তো আছেই, এছাড়া আর কি কি আছে? দৈর্ঘ্য ভর সময় ছাড়া উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ, এই প্রত্যেকটি হলো মূল একক। এদের সাহায্যে দৈর্ঘ্য ভর সময়, মেনলি দৈর্ঘ্য ভর সময়, এছাড়া উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এদের সাহায্যে আমরা অন্যান্য রাশির মাত্রাগুলোকে ডিফাইন করতে পারি। চলো আমরা শুরু করি। মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিকে, মাত্রা মানে কিন্তু অ্যাকচুয়ালি মাথায় থাকে, এই যেমন মাথায় গামছা আছে। কোনো ভৌত রাশিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করার সময় মূল রাশিগুলিকে যে ঘাতে উন্নীত করে নিতে হয়। অর্থাৎ একটা ভৌত রাশি, তাকে আমরা যদি, একটা ভৌত রাশি কি অনেকগুলো মূল রাশির নিয়ে গঠিত, তো সেই মূল রাশির যে মূল রাশিগুলো যে ঘাতে উন্নীত করে নিতে হয়, অর্থাৎ মূল রাশির সেই ঘাতগুলিই হলো ভৌত রাশির মাত্রা। একটা ভৌত রাশি, সেই ভৌত রাশিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করতে গেলে মূল রাশিগুলোকে একটা ঘাতে উন্নীত করে নিতে হয়, যে ঘাতে উন্নীত করে নিতে হয় সেটাই মাত্রা। স্যার আয়তন, আয়তন মানে কি জানি স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ স্যার দৈর্ঘ্য মানে লেন্থ,
প্রস্থ মানে আমার সেটাও তো একটা প্রস্থ মানে সেটাও তো একটা দৈর্ঘ্য, তাই না? তাহলে আমি এখানে আয়তন ইকুয়াল টু কি লিখতে পারি, এল ইন্টু এল, তিনটেই তো লেন্থকে মেজার করছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই লেন্থকে মেজার করছে, তাহলে এল ইন্টু এল, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এল কিউব, আর এটাকে সবসময় আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এর ঘাত কত হলো, এল তো মূল একক, দৈর্ঘ্য মূল একক, তাহলে দৈর্ঘ্য মূল রাশি, তাহলে মূল রাশির ঘাত কত হলো 3, মূল রাশির ঘাত কি হলো 3, তাহলে এটাই হচ্ছে আয়তনের মাত্রা, এটাই হচ্ছে আয়তনের মাত্রা এল কিউব, বা এটাকে আমরা লিখতে পারি এম ভর কি 0, এল কিউব টি জিরো হলো, এভাবেও লিখতে পারি। কেননা এল কিউব মানে এর সাথে কিছু গুণ নেই, মানে 1 ইন্টু 1 আছে, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1। এ বাবা, গামছা রাখা যাবে না মাথায় গামছা রাখলে এখানে নামছা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হচ্ছে এল কিউব। এছাড়া আরও তোমরা ভৌত রাশির মাত্রার বিশ্লেষণ করে দেখতে পারো, এছাড়া আরও বেশ কিছু ভৌত রাশির মাত্রা বিশ্লেষণ করে দেখতে পারো, যেমন ঘনত্ব। আমি যদি ঘনত্ব নিয়ে কথা বলি, ঘনত্ব মানে আমরা কি শিখেছি, ঘনত্ব মানে আমরা শিখেছি ভর বাই আয়তন। তাহলে স্যার এর মাত্রা কত হবে, ভর মূল রাশি, তাহলে ভরের মাত্রা কত স্যার এম, স্যার আয়তন এক্ষুনি পেলাম এল কিউব, তাহলে স্যার এল কিউবটা উপরে উঠলে কি হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -3, এল কিউব উপরে উঠলে এল টু দি পাওয়ার -3, আর টি নেই মানে টি টু দি পাওয়ার 0, টি নেই মানে টি টু দি পাওয়ার 0। স্যার এখান থেকে আর কি বের করতে পারবেন আপনি, বলের মাত্রা কি হবে, বল ইকুয়াল টু কি জানেন স্যার, ভর ইন্টু ত্বরণ, বল ইকুয়াল টু আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ। তাহলে স্যার ভরের মাত্রা কত এম, ত্বরণের মাত্রা কত, ত্বরণ মানে কি দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল বাই সময়ের স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে এম এল, টিটা উপরে উঠলে টি টু দি পাওয়ার -2, তাহলে বলের মাত্রা কত এম এল টি টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য ফোর্স, অর্থাৎ মাত্রা অফ ফোর্স, ডাইমেনশন অফ ফোর্স। স্যার বেগ মানে কি স্যার, সরণ বাই সময়, তাহলে স্যার কি হবে মাত্রা, সরণের মাত্রা কত, সরণ মানে তো এল বোঝাচ্ছে, দৈর্ঘ্য পরিবর্তন, এল লেন্থ, আর সময় কি স্যার টি দিয়ে ডিফাইন করছি, তাহলে এটাকে কি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1, আর এম টু দি পাওয়ার 0 লিখতে পারি। আমরা সবসময় দৈর্ঘ্য ভর সময়, এই যে দৈর্ঘ্য ভর সময়, এই দৈর্ঘ্যকে আমরা সবসময় এল দিয়ে, ভরকে আমরা সবসময় এম দিয়ে, সময়কে সবসময় টি দিয়ে, উষ্ণতাকে কি দিয়ে ডিফাইন করি আমরা, উষ্ণতাকে ডিফাইন করি আমরা কে দিয়ে, তড়িৎ প্রবাহ মাত্রাকে কি দিয়ে ডিফাইন করি আই দিয়ে, দীপন প্রাবল্যকে কি দিয়ে ডিফাইন করি, তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে, দীপন প্রাবল্যকে আমরা কি দিয়ে ডিফাইন করি, দীপন প্রাবল্যকে সিডি, এবং তোমার পদার্থের পরিমাণকে মোল, দীপন প্রাবল্যকে সিডি আর পদার্থের পরিমাণকে মোল দিই, ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা, তাহলেই মোটামুটি থার্ড ব্র্যাকেট যখনই মাত্রা লিখছি তখন মাত্রাকে কিসের মধ্যে লিখছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, ওকে, তাহলেই মোটামুটি ক্লিয়ার। চলো, তাহলে এভাবে তোমরা মাত্রার বিশ্লেষণ করতে পারছো, যে কোনো রাশি সেটাকে তুলে নিলে, সেটাকে মূল রাশির সাহায্যে প্রকাশ করলে, এই যেমন বেগ, তাকে কি প্রকাশ করলাম, দুটো মূল রাশি সরণ বাই সময়, তাহলে সরণের মাত্রা সময়ের মাত্রা হয়ে গেল, এভাবেই প্রকাশ করতে হবে। স্যার ভৌত রাশির মাত্রীয় সংকেত বলতে কি বুঝি, বিভিন্ন মূল রাশি যেভাবে পরস্পর যুক্ত হয়ে কোনো ভৌত রাশির মাত্রা নির্ধারণ করে, একাধিক মূল রাশি, এখানে দেখো প্রত্যেকটা একাধিক মূল রাশি, এম এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ ভর দৈর্ঘ্য সময় তিনটে মিলিত হয়ে একটি মাত্রা গঠন করেছে, এখানে দৈর্ঘ্য সময় দুটো মিলিত হয়ে একটি মাত্রা গঠন করেছে, তাহলে অ্যাকচুয়ালি বিভিন্ন মূল রাশি পরস্পর যুক্ত হয়ে কোনো ভৌত রাশির মাত্রা নির্ধারণ করে, তা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রীয় সংকেত বলে, অর্থাৎ ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেভাবে লিখছি ওটাকেই আমরা কি বলবো, মাত্রীয় সংকেত। এখানে দেখো বেগের মাত্রীয় সংকেত কি হবে স্যার, বেগের মাত্রীয় সংকেত কি হবে, বেগ আমরা কি পড়লাম, সরণ বাই সময়, তাহলে এল টি টু দি পাওয়ার -1, তুমি m0 লিখতে পারো, তাহলে এল টি টু দি পাওয়ার -1। স্যার ভর বেগের মাত্রীয় সংকেত কি হবে, ভর বেগ, তাহলে ভর ইন্টু বেগ, স্যার ভর ইন্টু বেগ, তাহলে ভর ইন্টু বেগ মানে কত হবে, ভরের মাত্রীয় সংকেত কত m, আর বেগের মাত্রীয় সংকেত কত এল টি টু দি পাওয়ার -1, তাহলে স্যার এখান থেকে কি পেয়ে যাব, এম এল
টি টু দি পাওয়ার -1, ml টি টু দি পাওয়ার -1। তাহলে স্যার এইভাবে আমরা ভরবেগের মাত্রীয় সংকেত পেয়ে গেলাম। ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার ভৌত রাশির মাত্রীয় সমীকরণ বলতে কি বুঝি? মাত্রীয় সমীকরণ মানে হলো কোনো ভৌত রাশিকে তার মাত্রীয় সংকেতের সমান করে লিখে যে সমীকরণ পাওয়া যায় তাকে আমরা মাত্রীয় সমীকরণ, যেমন বেগের মাত্রীয় সমীকরণ। বেগকে আমরা কি দিই? ভি। তাহলে ভি ইকুয়াল টু m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1, বা এল টি টু দি পাওয়ার -1 এম টু দি পাওয়ার 0 নাও দিতে পারি। তাহলে ভি ইকুয়াল টু যদি এটা লিখি তাহলে এটা কি হয়ে গেল? মাত্রীয় সংকেত থেকে মাত্রীয় সমীকরণ। বলকে আমরা এফ দিয়ে ডিফাইন করি, তাহলে এফ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2। বলের মাত্রা তো আমরা এখানে পেয়েছি। বলের মাত্রা কত পেয়েছি? এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এফ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2। মাথায় রাখবে সবসময় এই যে মাথায় মাইনাস মানে অ্যাকচুয়ালি এটা নিচে ছিল, উপরে উঠেছে তাই মাইনাস হয়েছে। উপর থেকে নিচে গেলে সেম মাইনাস হবে। বোঝা গেল? চলো, এই যে প্রত্যেকটার মাত্রীয় সংকেত, মাত্রীয় সমীকরণ, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ক্ষেত্রফল, মাত্রীয় সংকেত m টু দি পাওয়ার 0 l স্কয়ার t টু দি পাওয়ার 0। তারপর এর মাত্রীয় সমীকরণ, ক্ষেত্রফলকে আমরা যদি ক্যাপিটাল A ধরি তাহলে ক্যাপিটাল A থার্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু এটা। আয়তন l কিউব বা m টু দি পাওয়ার 0 l কিউব t টু দি পাওয়ার 0, তাহলে v ইকুয়াল টু এটা। ঘনত্ব সেম ভাবে প্রত্যেকটা লিস্ট করে দেওয়া আছে। এই প্রত্যেকটার মাত্রীয় সংকেত এবং মাত্রীয় সমীকরণ তোমরা একটু পড়ে নিও, আর পারলে এসআই এককটাও একটু মনে রেখো। ঠিক আছে? প্রত্যেকটা টোটাল কতগুলো আছে? 11টা। টোটাল 11টার মাত্রীয় সংকেত তোমাদের জানা জরুরি। এই 11টা যে রাশি আছে এই রাশিগুলো। এরপর মাত্রাহীন রাশি কাকে বলে? এককহীন রাশির মতো মাত্রাহীন রাশিও একই রকম প্রায়। যেসব রাশি দুটি একই ধরনের রাশির অনুপাত তাদের এককহীন রাশির মতোই মাত্রাহীন রাশি বলা হয়। যেমন আপেক্ষিক গুরুত্ব, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। মাত্রাহীন রাশির উদাহরণ দিতে বললে আপেক্ষিক গুরুত্ব, আণবিক ভর, বিকৃতি, প্রতিসরাঙ্ক, বিবর্ধন, রেডিয়ান, এগুলো কোণ, রেডিয়ান পরিমাপে কোণ প্রভৃতি হলো মাত্রাহীন রাশি। মানে রেডিয়ান নয়, রেডিয়ান পরিমাপে কোণ প্রভৃতি হলো মাত্রাহীন রাশি। তাহলে এইগুলো কি? মাত্রাহীন রাশি। ব্যতিক্রম কি? কোন মাত্রাহীন রাশি কিন্তু তার একক আছে। কোন একটি মাত্রাহীন রাশি কিন্তু তার একক রেডিয়ান। তাহলে মাত্রাহীন রাশিরও কিন্তু একক থাকতে পারে। অর্থাৎ সব এককহীন রাশি মাত্রাহীন রাশি হবে, কিন্তু সব মাত্রাহীন রাশি এককহীন নয়। অর্থাৎ এমন মাত্রাহীন রাশি আছে যাদের একক আছে। ক্লিয়ার? চলুন স্যার। দুটো জিনিস ইম্পর্টেন্ট, মাত্রাহীন রাশি কাকে বলে এবং তার পাশাপাশি মাত্রাহীন রাশির উদাহরণ। চল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। সমীকরণটির সত্যতা মাত্রীয় সংকেতের সাহায্যে যাচাই করি। যে কোনো সমীকরণ সেটা সত্য কিনা মাত্রীয় সংকেতের সাহায্যে যাচাই করা যায়। স্যার ভি মানে বেগ, স্যার ইউ মানে সেটাও বেগ। স্যার ভিটা কি বেগ? অন্তিম বেগ। স্যার ইউটা কি বেগ? প্রাথমিক বেগ। আর স্যার এটা কি? ত্বরণ। স্যার এসটা কি? সরণ। স্যার দেখুন তো প্রথমে ভি স্কোয়ার, তাহলে বেগের স্কোয়ার, বেগের সংকেত কি? মাত্রীয় সংকেত কি? এল টি টু দি পাওয়ার -1। কোথায় গেল বেগ? এল টি টু দি পাওয়ার -1। তাহলে স্যার এল টি টু দি পাওয়ার -1, এটা তোমাদের প্রমাণ দেখালাম। স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা ভি স্কোয়ার। স্যার ইউ স্কোয়ার কত হচ্ছে? ইউ স্কোয়ার কত হচ্ছে স্যার? ইউ স্কোয়ার কত হবে স্যার? ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ইউও তো বেগ, তাহলে এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার। তাহলে স্যার ইউ স্কোয়ারটাও হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর স্যার 2as, এখানে 2টা তো কনস্ট্যান্ট। এস, এ মানে কত স্যার? ত্বরণ। স্যার ত্বরণ মানে বেগ বাই সরণ। স্যার বেগ এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল টি টু দি পাওয়ার -1 বাই টি, তাহলে এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2 ইন্টু, তাহলে ত্বরণ মানে বেগ বাই সরণ ইন্টু কত? সরণ। সরণ মানে এল, তাহলে এটা ইন্টু এল। এই পুরোটার কি? তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু এল আর এল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। স্যার এটার মাত্রীয় সংকেত এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। স্যার এটাও এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। স্যার এটাও এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অর্থাৎ এর মাত্রীয় সংকেত যা, এর মাত্রীয় সংকেত তাই, এর মাত্রীয় সংকেত তাই। তুই এখানে বলবি যে স্যার মাত্রীয় সংকেত আগে 2 আছে, মাত্রীয় সংকেত এটুকুই,
মাত্রীয় সংকেত এই টুটা তো কনস্ট্যান্ট, আমার মাত্রীয় সংকেতটা কোনটুকু, এইটুকু। তাহলে এইটার 2s এর মাত্রীয় সংকেত যা হচ্ছে ইউ স্কোয়ারের মাত্রীয় সংকেত তাই হচ্ছে, ভি স্কোয়ারের মাত্রীয় সংকেত তাই হচ্ছে। তিনটে মাত্রীয় সংকেত যেহেতু ইকুয়াল, তাহলে আমি এটাকে কি বলতে পারি, আমি এটাকে বলতে পারি যে এই সমীকরণটি সত্য, যেহেতু তার তিনটে মাত্রীয় সংকেত দুপারেই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড মাত্রীয় সংকেত যদি সমান হয় তাহলে সেটি সত্য। আমি তোমাদেরকে একটি দিয়ে রাখছি, তোমরা প্রমাণ করে কমেন্ট সেকশনে জানাবে যে এটা সমীকরণটি সত্য কিনা, বা এর মাত্রীয় সংকেতের সাহায্যে যাচাই করো সমীকরণটি সত্য কিনা। এফ ইকুয়াল টু এম এ, এফ মানে বল, ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এই সমীকরণটি মাত্রীয় সংকেতের সাহায্যে প্রমাণ করে দেখাও সত্য। সত্য তো জানি, কিন্তু মাত্রীয় সংকেতের সাহায্যে প্রমাণ করে দেখাও সত্য। ঠিক আছে, একটি হোমওয়ার্ক দিয়ে রাখলাম তোমাদের। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, যারা যারা ক্লাসটি দেখছো তাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, কমেন্ট সেকশনে কিন্তু তোমরা প্রত্যেকে জানিও যে এটা তোমরা পেরেছো কিনা। নেক্সট, পরিমাপের যন্ত্রসমূহতে চলে আসবো। পরিমাপের যন্ত্রসমূহের মধ্যে সর্বপ্রথম আমাদের আসছে সাধারণ স্কেল। কি পরিমাপ করা হয়? ভর। স্যার, ভর পরিমাপ করা হয় সাধারণ স্কেলের সাহায্যে। পেটাবো ছাগল। পরিমাপ সাধারণ স্কেলের সাহায্যে ভর পরিমাপ করা হয়, সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। স্যার, সাধারণ স্কেলের সাহায্যে, হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তাহলে দৈর্ঘ্য মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাধারণ রৈখিক স্কেল বলে। এই স্কেল পাতলা কাঠ, অ্যালুমিনিয়াম বা ইস্পাত বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কাঠ, অ্যালুমিনিয়াম, ইস্পাত, প্লাস্টিক এগুলো দিয়ে স্কেল তৈরি হয়। মিটার স্কেল, যে স্কেল সাধারণত 1 মিটার লম্বা হয়, একটা স্কেল যেটা 1 মিটার লম্বা, সেই স্কেলটাকে কি স্কেল বলে? মিটার স্কেল। এবং যে স্কেলে সেন্টিমিটার ও মিলিমিটার একক অনুযায়ী অংশাঙ্কিত থাকে, অর্থাৎ আমরা যে স্কেলগুলোকে বিশেষত পরীক্ষার হলে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, বা আমরা ক্লাসরুমে ব্যবহার করে থাকি, সেগুলো মিটার স্কেল। তার কারণ তাকে সেখানে আমার দাগগুলো সেন্টিমিটার এবং মিলিমিটারে থাকে, আর স্কেলটি টোটালটা 1 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য মাপতে আমরা সাধারণত এই স্কেল ব্যবহার করি। কার্যপ্রণালী কি? কার্যপ্রণালী হলো এই স্কেলটা কিভাবে মাপা হয়, স্কেলের সাহায্যে কিভাবে মাপা হয়। দেখ, স্কেলের সাহায্যে মাপার পদ্ধতি হলো, আমার একটি খাতা, এখানে আমি জাস্ট 5 সেন্টিমিটারের একটা দাগ টানবো। তাহলে আমি কোথা থেকে শুরু করব? 0 থেকে শুরু করব। কত দূর যাব? 5 পর্যন্ত, তবেই কিন্তু 5 সেন্টিমিটার। আর যদি তুমি সেটা না করো, যদি তুমি 1 থেকে শুরু করো এবং 5 এবি, এই ডিস্টেন্সটা তুমি কোথা থেকে ধরেছো? 1 থেকে ধরেছো, 1 থেকে ধরেছো এবং তুমি বি এই পর্যন্ত গেছো, দেখছো এইটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অন্তিম বিয়োগ প্রথম, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা, অন্তিম পয়েন্ট থেকে প্রথম পয়েন্টটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ তোমার এখানে কি করতে হবে? তোমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবি সরলরেখাংশের দৈর্ঘ্য মাপতে গেলে তুমি এ প্রান্ত স্কেলের দাগের সঙ্গে এবি, এখানে দেখো এই যে এটা করেছে, এটা দিয়ে ভালো করে বোঝানো যায় তোমাকে যে এবি সরলরেখাংশের দৈর্ঘ্য মাপতে হলে স্কেলটিকে এমনভাবে রেখাংশের গায়ে স্পর্শ করে বসাও যাতে রেখাংশের এ প্রান্ত স্কেলের একটি দাগের সঙ্গে লম্বভাবে মিশে থাকে, অপর প্রান্ত একটি দাগের সঙ্গে মিশে থাকে। তাহলে দৈর্ঘ্য কত হবে? বি প্রান্তের পার্ট মাইনাস এ প্রান্তের পার্ট, বি প্রান্তের পার্ট মাইনাস এ প্রান্তের পার্ট, এটাই কিন্তু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে তুমি একটা এদিকে বসাচ্ছ, একটা এদিকে ধরছো, তারপর দুটোকে বিয়োগ করছো। অ্যাকচুয়ালি তুমি 0 থেকে বসালে সুবিধা হয়, যে তোমার যে দৈর্ঘ্যটা মাপতে হবে সেটা তুমি 0 থেকে ধরলে তাহলে আর কোনো বিয়োগ করতে হবে না। ঠিক আছে, আর যদি তুমি কোনো নির্দিষ্ট 1, 2, 3 থেকে ধরো তাহলে কি করতে হবে? অন্তিম বিয়োগ প্রাথমিক করতে হবে, অর্থাৎ বি প্রান্তের যে পার্টটা পাচ্ছ সেখান থেকে এই প্রান্তের পার্টটাকে বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? চল, আচ্ছা, এখানে কিন্তু আমাদের লম্বন ত্রুটি হয়। লম্বন ত্রুটিটা কি? লম্বন ত্রুটি হচ্ছে স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে। এই যে স্কেলের পাঠবিন্দু যেটা নিচ্ছি তার সাথে যদি লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকে তাহলে একটি ত্রুটি আসে। সেই ত্রুটিকে আমরা কি বলছি? সেই ত্রুটিকে আমরা বলছি লম্বন ত্রুটি। ওকে স্যার,
তাহলে সবসময় লম্বভাবে দেখতে হবে। স্কেলের গঠনজনিত ত্রুটি, অনেক সময় স্কেলে সমানভাবে দাগ কাটা থাকে না, এটা তো আমার হাতে নেই, যে স্কেলটি বানাচ্ছে তার হাতে। সমানভাবে দাগ কাটা থাকে না, এই জন্য স্কেলের কোনো নির্দিষ্ট অংশে পার্ট নিলে ত্রুটি হতে পারে। তাহলে এই ধরনের ত্রুটি অ্যাভয়েড করার জন্য, আমার সমানভাবে দাগ কাটা নেই কিন্তু আমি একটা পার্ট নিলাম, সেটা যদি ত্রুটি না হয় তাহলে আরেকটা জায়গায় বসিয়ে আমরা দেখব, তখন আমরা দেখব যে সেটা আমাদের কত হচ্ছে, যেটা হচ্ছে তার গড় করে নেব। ঠিক আছে। মিটার স্কেলের সীমাবদ্ধতা কি? মিটার স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান হলো 1 মিলিমিটার। এই জন্য এই স্কেলের সাহায্যে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার অপেক্ষা কম, 0 থেকে 1 সেন্টিমিটার অপেক্ষা কম পরিমাণ দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। আর এছাড়া মিটার স্কেলের সাহায্যে 1 মিটারের বেশি, মানে খুব কম, খুব ছোট, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। আবার অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। এখন যদি আমাকে বলে 1 বিঘে জায়গা মাপো তুমি, স্কেল দিয়ে 1 মিটার করে 1 বিঘে জায়গা থোড়ি না মাপবে, সম্ভব নয়। সম্ভব নয় বলাটা ভুল, সম্ভব। দশরথ মাঝি হতে হবে, পাহাড় কেটে দিয়েছে দশরথ মাঝি, রাস্তা বানিয়েছে, সেরকম তোমাকেও দশরথ মাঝির মতো বছর 10 ধরে স্কেল দিয়ে মেপে যেতে হবে। ওকে। আর ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে, ত্রুটি হবে, তার কারণ তুমি একটু না একটু কোথাও গিয়ে ভুল করবে। তার জন্য কি হয়, লম্বা ফিতে দিয়ে জায়গা জমি মাপা হয়, যেখানে 1 মিটার থাকে না। ঠিক আছে, অনেক বড় হয়। আর অতি ক্ষুদ্র মানে তোমার ধরো আণুবীক্ষণিক যন্ত্রে কোনো কিছু দেখছো তুমি, কোনো শৈবাল, সেটা কি তুমি স্কেলের সাহায্যে মাপতে পারবে? তাহলে তার কি দৈর্ঘ্য নেই? আছে, কিন্তু মিটার স্কেলের সাহায্যে মাপা সম্ভব নয়। ঠিক আছে, চল। এখানে একটি ইম্পর্টেন্ট নোট তোমরা পড়ে রাখবে, এই নোটটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ধাতব মিটার স্কেল অপেক্ষা, এই ধরনের যে নোটগুলো তোমাদের বইয়ে মাঝে মাঝে দেওয়া আছে না, এই নোটগুলো কিন্তু তোমাদের ভালো করে একজোট হয়ে পড়তে হবে। এই নোটগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ধাতব মিটার স্কেল অপেক্ষা কাঠ বা প্লাস্টিকের তৈরি মিটার স্কেল ব্যবহার করা ভালো কেন? উন্নতা না, এটা উষ্ণতা হবে, উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেল কি হয়, উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে, বেশি উষ্ণতা হলে লোহা কি হয়, গলে যায়। তো উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। এবার এতটা আমাদের এখানে ধাতব স্কেল ব্যবহার করাই যায়, কারণ উষ্ণতার এত পরিমাণ এক্সচেঞ্জ হয় না, এত পরিমাণ চেঞ্জ হয় না। কিন্তু ধাতব স্কেলটা যদি কোনো আগুনের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্কেলটা ত্রুটি হয়ে যাবে, স্কেলটা দিয়ে আর মাপা যাবে না, কারণ স্কেলটা হয় সংকুচিত হবে, নয় বড় হয়ে যাবে, তাই না? তাহলে ধাতব স্কেল এক্ষেত্রে যে উষ্ণতা হ্রাস বৃদ্ধি হলে স্কেলের সংকোচন প্রসারণ হয়, তাই ধাতব স্কেল একটা নির্দিষ্ট উষ্ণতায় অংশাঙ্কিত। সেই উষ্ণতাতে কি রে ভাই, উষ্ণতা বানান এক এক জায়গায় এক এক রকম, সেই উষ্ণতাতে সঠিক পাঠ দেবে, কিন্তু কাঠ বা প্লাস্টিকের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুব কম। অর্থাৎ কাঠ বা তোর হচ্ছে প্লাস্টিকের প্রসারণশীলতা আছে, প্লাস্টিকও রোদে রাখলে পুড়ে গিয়ে সংকুচিত হয়। কাঠকেও তুই যদি বাড়ির দরজা দেখিস না, মাঝে মাঝে শীতকাল এবং গরমকালের মধ্যে যে মাঝে মাঝে বাড়ির দরজাটা একটুখানি লাগছে না, একটুখানি টাইট হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো ঢিলা হয়ে যাচ্ছে, এটা কিসের জন্য হয়? ওই সংকোচন প্রসারণ উষ্ণতার তাপমাত্রার পরিবর্তনের জন্যই হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনের জন্য হলেও ধাতুর ক্ষেত্রে যতটা হয়, কাঠ বা প্লাস্টিকের ক্ষেত্রে ততটা হয় না। সেই জন্য কাঠ বা প্লাস্টিকের স্কেলের ব্যবহার ধাতব স্কেল অপেক্ষা অধিকতর ভালো। ঠিক আছে, চল। সময়ের পরিমাপটা কি? কোনো ঘটনা নির্দিষ্ট সময়ের অবকাশে ঘটলে ওই অবকাশ সময়ের পরিমাপ দেয়, এটিই হলো সময় পরিমাপের নীতি। বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করা হয়। সময় পরিমাপ আমরা তো বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে করে থাকি, কিন্তু আদিম মানুষেরা কি করতো প্রাচীনকালে? তাদের তো ঘড়ি ছিল না, তারা কিন্তু সময় পরিমাপের জন্য আহ্নিক গতিকে কাজে লাগিয়ে সূর্য ঘড়ির সাহায্যে, অর্থাৎ সূর্য কতটা যাচ্ছে সেই অনুযায়ী কত ঘন্টা কাটছে এটাকে বোঝা যেত। ঠিক আছে, সূর্য কতটা হিলছে, সূর্য দুপুরবেলা যখন মাথার উপরে থাকছে তখন বুঝতাম আচ্ছা এখন তাহলে দুপুর, মধ্য গগনে সূর্য এলো। এইভাবে আগের দিনে বোঝা হতো, ঘড়ি ছিল না।
কিন্তু সূর্য ঘড়ির সাহায্যে এভাবে বোঝা হতো। সূর্য ঘড়ি বলতে সূর্যকে দেখে দেখে মানুষ সময় নির্ধারণ করত। আমাদের পাড়াতে এখনো বেঁচে আছেন তিনি। ছোটবেলা থেকে আমি দেখেছি একজন মানুষ আছে যিনি আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারতেন বৃষ্টি কখন হবে। তোমাদের পাড়াতেও এমন কেউ আছে কিনা কমেন্ট সেকশনে লিখে জানিও, যিনি আকাশের দিকে তাকিয়ে ওয়েদার বলে দিতে পারতো। অবাক ব্যাপার, কতটা বৃষ্টি হবে, আজ কতটা গরম পড়বে। কিন্তু তিনি কখনো স্কুলেই যায়নি, তিনি একেবারেই মূর্খ সেই অর্থে, কিন্তু বলে দিতে পারত। কারণ তিনি হয়তো তার পরিবারের কোনো বড় মানুষের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছিল, তার আগের জেনারেশনের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছি। বুঝতে পেরেছ? তো সেইটা একটা হয় যে আগের জেনারেশন যারা, যে সময় ঘড়ি ছিল না বা টেকনোলজি এত উন্নত ছিল না, সেই সময় তো মানুষ এভাবেই বিষয়টা করত। ওকে, তাহলে সূর্য ঘড়ি পৃথিবীর প্রাচীনতম ঘড়ি। সবচেয়ে প্রাচীনতম ঘড়ির নাম যদি তোমাকে প্রশ্ন দেয় তাহলে সেটা কিন্তু সূর্য ঘড়ি। বর্তমানে দোলক ঘড়ি, হাত ঘড়ি, টেবিল ঘড়ি, স্টপ ওয়াচ, অনেক কিছু আছে, মানে ঘড়ির কমতি নেই। এছাড়া নির্ভুলভাবে সময় মাপার জন্য বর্তমানে ক্রনোমিটার, মেট্রোনাম, ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি, সিজিএম ঘড়ি। তাহলে নির্ভুলভাবে সময় মাপতে পারে এমন ঘড়ির নাম লেখো যদি পরীক্ষায় প্রশ্ন আসে। সেগুলো কিন্তু এগুলো নির্ভুলভাবে সময় মাপতে পারে। এমনি সময় মাপতে পারে যে কোনো কিছু। স্যার প্রথমে আসি স্টপ ওয়াচ। এই যে যেগুলো শিখেছি এর মধ্যে স্টপ ওয়াচ আছে। স্টপ ওয়াচটা কি স্যার? স্টপ ওয়াচের সাহায্যে কি করি? বিশেষত স্পোর্টসে এর অ্যাপ্লিকেশন প্রচুর। স্টপ ওয়াচ হচ্ছে জাস্ট ওয়াচ, আমি জাস্ট স্টার্ট করলাম, সেকেন্ড এবং সেকেন্ডেরও কম মাইক্রো সেকেন্ড থেকে স্টার্ট হলো ব্যাপারটা, এবং তারপর চলতে থাকলো, আবার স্টপ করলাম, সঙ্গে সঙ্গে স্টপ। অর্থাৎ তুমি যদি দৌড়ের সময় টাইম নিতে চাও যে আমি 200 মিটার কতক্ষণে দৌড়ালাম, জাস্ট স্টার্ট করে, যখন দৌড়টা স্টার্ট করলে তখন স্টার্ট করে দিলে, শেষে গিয়ে স্টপ করলে। যারা ম্যারাথন দৌড়ায় তাদেরকে দেখবে, যারা 10, 15, 20, 21 কিলোমিটার, 42 কিলোমিটার দৌড়ায়, তারা, তাদের হাতে একটা ঘড়ি থাকে, তারা সেই ঘড়িটা জাস্ট শুরু হলে, ম্যারাথন শুরু হলে ঘড়িটা স্টার্ট করে এবং ম্যারাথন শেষ হলে ঘড়িটাকে স্টপ করে। সে তার টাইমিংটা বুঝতে পারছে যে কতক্ষণ সে ম্যারাথনটা দৌড়ালো, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড ধরে। আমার এই ঘড়িটাও সেই জন্যই কেনা, ম্যারাথনের স্পিড দেখার জন্য। আমি যখনই ম্যারাথন দৌড়াই তখন এটাকে স্টার্ট করে নিই, যখনই শেষ করি তখন স্টপ করি। তাহলে স্টপ ওয়াচ বেসিক্যালি স্পোর্টসে ব্যবহার করা হচ্ছে। তো স্টপ ওয়াচ এই যে সুবিধা মতো চালানো এবং বন্ধ করা যায়। ব্যবহার কি? স্পোর্টসে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আর কি, এছাড়া আর কি, পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষার সময় ব্যবহার করা যেতে পারে। স্পোর্টস আর পরীক্ষাগার, রিসার্চ সেন্টার, এই দুটোই ব্যবহার। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে স্টপ ওয়াচের সাহায্যে আমরা একটি নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে পারি। সেই সীমার বাইরে চলে গেলে কিন্তু আমরা স্টপ ওয়াচের সাহায্যে কাজ করতে পারি না। তাহলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে পারি। একটি নির্দিষ্ট সীমা মানে সময় সীমা। ওকে স্যার, চলুন নেক্সট। এছাড়া আরো যে ঘড়িগুলো আছে যেগুলো পারফেক্ট এর জন্য বলা হয়, যেমন ক্রোনোমিটার, সিজিএম, ইলেকট্রনিক ডিজিটাল, মেট্রোনাম। এটি এক ধরনের ঘড়ি, উপগ্রহ উৎক্ষেপণের সময় এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় পরিমাপ করা যায়। এতে নির্ভুলভাবে 10⁻⁻6 সেকেন্ড সময়েও সঠিক পরিমাপ করা যায়। ক্রোনোমিটার ঘড়ি, এই ঘড়ি সঠিকভাবে গ্রিনিচের সময় নির্দেশ করে। গ্রিনিচ, আমরা সময়ের পরিমাপ কোথা থেকে আসছে? ফ্রান্সের প্যারিস, ফ্রান্সে নাকি? গ্রিনিচ শহরটা কোথায় ভুলে গেছি, কমেন্ট করে জানাস তো। অনেকবার পড়েছিলাম, মূল মধ্যরেখা চলে গেছে যার অনুযায়ী এই বিষয়টা করা হয়। ফ্রান্সের প্যারিসের মতো মনে হয়, প্যারিসের গ্রিনিচ মনে হয়, তাই তো মনে হয় নাকি? না, না মনে হয় ফ্রান্সের প্যারিস শহরে, ওটা তো তোর কিলোগ্রামের সংজ্ঞাতে বোধহয় পড়েছিলাম। এটা গ্রিনিচ বোধহয়, ভুলে যাচ্ছি কেন রে ভাই। আচ্ছা যাই হোক, তোরা কমেন্ট করে জানাস।
গ্রিনিচ কোথাকার শহর। তো এই ঘড়ি সঠিকভাবে গ্রিনিচের সময় নির্দেশ করে, এর ভিত্তিতে অন্য ঘড়ির সময় ঠিক করা হয়। সিজিএম ঘড়ি বা পারমাণবিক ঘড়ি, এই ঘড়িতে প্রমাণ চুম্বক ক্ষেত্রে কখনো কখনো খুব কমন জিনিসও আমাদের এসটিএম থেকে এলটিএমে চলে যায়। প্রমাণ চৌম্বক ক্ষেত্রে 133 CS পরমাণুর যে কম্পন হয় তা থেকে সময় হিসেব করা হয়। এই ঘড়ি প্রায় 6000 বছরে মাত্র 1 সেকেন্ড ত্রুটি দেখায়। বাপরে, মানে তো একদম পারফেক্ট ঘড়ি। এই ত্রুটি অতি নগণ্য। গবেষণা ক্ষেত্রে সময় গণনার কাজে বিজ্ঞানীরা পারমাণবিক ঘড়ি ব্যবহার করে থাকেন। ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি, কোন ঘড়ি কোথায় ব্যবহৃত হয় এবং তার কাজ কি, এগুলো দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, চল। আয়তনের পরিমাপ, মেজারমেন্ট অফ ভলিউম। মাপনী চোঙ কি? তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য অংশাঙ্কিত সুষম প্রস্থচ্ছেদযুক্ত কাঁচ ও স্বচ্ছ প্লাস্টিকের তৈরি শক্ত চোঙাকৃতি যে পাত্র ব্যবহার করা হয় তরল পদার্থের আয়তন মাপার জন্য, তাকে আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙ বলে। এই আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙের সাহায্যে কিভাবে আয়তন নির্ণয় করা হয়? এখানে দেখ তোর সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে বাবা। এবার আমি জাস্ট এই আয়তন মাপক চোঙের মধ্যে পারদ যদি নিই, তাহলে পারদের উপরিতল সবসময় উত্তল হয়। তাহলে পারদ যদি নিই, তাহলে এই যে উত্তল তল তোরা পাবি, এই যে উত্তল তল তোরা পাবি, এই উত্তল তলে এই যে উত্তল তল, এই উত্তল তলের যে বিন্দু যেটাতে এই কাঁটাটা মিলছে, সেটাই হচ্ছে তোর, সেই পর্যন্ত আমাদের দাগটা নিতে হবে। আর জলের ক্ষেত্রে কিন্তু অবতল তল তৈরি করে। জল কি করে? অবতল তল তৈরি করে, ঢেউ খেলানো। তাহলে সেক্ষেত্রেও আমাদের যে জায়গাটা পর্যন্ত জল আছে সেই দাগটা নিতে হবে, তবে আয়তন মাপা যাবে। ঠিক আছে, এটাই দেখ তোদের ঘুরিয়ে ফিরিয়ে এভাবেই লেখা আছে। পাঠ নেওয়ার সময় সবসময় চোখকে লম্বভাবে রাখতে হবে, এখানেও লম্বন ত্রুটি না হলে হবে। ঠিক আছে, স্কেলের দাগের সঙ্গে লম্বভাবে না থাকলে লম্বন ত্রুটি হবে। এরপর ভরের পরিমাপ। ভরের পরিমাপে আমরা কি পড়বো বাবা? ভরের পরিমাপ, সাধারণ তুলা যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করি। ভর পরিমাপ করার জন্য দোকানে বা বাজারে যে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়, তা সাধারণ তুলা যন্ত্র হলো তারই একটি উন্নত রূপ। তো দেখবি ওই সাধারণ তুলা যন্ত্র মেনলি তোর এতে তোর হচ্ছে সোনার দোকানে কাঁচের মধ্যে রাখা থাকে, যে তুলা যন্ত্র নির্ভুল হওয়ার জন্য কাঁচের মধ্যে তোর হচ্ছে, মানে নির্ভুল হওয়ার জন্য মানে ওটা অ্যাকচুয়ালি ওই বায়ুর এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, নির্ভুল যাতে হয় তার জন্যই সোনার দোকানে কাঁচের মধ্যে রাখা থাকে। তো সেটা সাধারণ তুলা যন্ত্রের একটি রূপ বলতে পারিস। এটি মূলত প্রথম শ্রেণীর লিভার, যার বলবায়ু আর রোধবাহু সমান, অর্থাৎ যেদিকে আমি বল প্রয়োগ করছি এবং যেদিকে বাধা প্রয়োগ হচ্ছে সেই দুটো সমান। ঠিক আছে, সাধারণ তুলাযন্ত্রের ভর নির্ণয়ের নীতি কি? সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য বস্তুটাকে কোন দিকে রাখবো এবং বাটখারাটাকে কোন দিকে রাখবো? আমরা বস্তুকে ডান দিকে রাখবো এবং বাটখারাকে বাম দিকে রাখবো। সাধারণ তুলাযন্ত্রে আমরা বাম দিকে বস্তু রাখবো। এটা কি উল্টো আছে? ডান বাম, বাম দিকে বস্তুটাকে রাখতে হচ্ছে এবং ডান দিকে, হ্যাঁ বাম দিক তো এটা ঠিকই আছে, বাম দিকে বস্তুটাকে রাখতে হচ্ছে, ডান দিকে বাটখারা চাপাতে হচ্ছে। এটা সাধারণ তুলাযন্ত্রে আমরা যখন মাপবো কোনো কিছু, তখন বামে যেন বস্তু থাকে আর ডানে যেন বাটখারা চাপানো হয়। ঠিক আছে, আর এখানে কিছু তোর বিশেষ কিছু নেই, যে তুলাদণ্ডটি এভাবেই আমরা বস্তুর ভর এবং বাটখারার ভর নিয়ে আমরা মোটামুটি মাপতে পারছি। এটাই হচ্ছে ভর নির্ণয়ের নীতি। বামে বস্তু, ডানে বাটখারা। এখন কে বামে ডানে? কে বামে? রামে আছে, বামে ডানে নেই। আচ্ছা, ওজন বাক্স, একটি কাঠের বাক্স। এই কাঠের বাক্সে ছোট ছোট খোপের মধ্যে বিভিন্ন মাপের প্রমাণ বাটখারাগুলি বসানো থাকে। এছাড়া ওজন বাক্সের মধ্যে একটা চিমটা ও একটি রাইডার থাকে। বাক্সের ভিতরে ছোট ছোট খোপে 100, 50, 20, 20, 10, 5, 2, 2, 1 গ্রাম এবং 500, 200, 200, 100, 50, 20, 20, 10 মিলিগ্রাম চিহ্নিত বাটখারা থাকে। গ্রাম বাটখারাগুলি সাধারণত পিতলের তৈরি এবং মিলিগ্রাম বাটখারাগুলি অ্যালুমিনিয়ামের তৈরি। এরপর একটি প্রশ্ন এখান থেকে খুব আসে, সেটা হলো যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 1:2:2:5 থাকে কেন? এটা নিয়ে আমরা এরপর কথা বলব।
এই জিনিসটি কিন্তু আমাদের পরীক্ষাতে ভীষণ রকম আসে, যে ওজন বাক্সে বাটখারাগুলি 1:2:2:5 অনুপাত থাকে কেন। দেখো এই রকম ভাবে থাকে তার কারণ খুব সহজে যাতে বাটখারাগুলোকে পাওয়া যায় এবং মাপার ক্ষেত্রে কাজে লাগানো যায়। এবং এভাবে থাকলেই আমরা কিন্তু 10 মিলিগ্রাম থেকে শুরু করে 211.10 গ্রাম পর্যন্ত যে কোনো ভর, গ্রাম পর্যন্ত যে কোনো ভর অনায়াসে মাপতে পারি। তাহলে কেন আমাদের প্রশ্ন দিলে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে ওজন বাক্সে বাটখারাগুলি 1:2:2:5 অনুপাতে এই কারণে থাকে যে এর সাহায্যে আমরা 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত যে কোনো ভরের বস্তুকে খুব সহজে কম সময়ে মাপতে পারি। বোঝা গেল? এটুকু লিখলেই 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। তুলাযন্ত্র ব্যবহারের সতর্কতা। তুলাযন্ত্র ব্যবহার করার সময় আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে? খুব গরম, খুব ঠান্ডা, খুব ভারী বস্তুর ভর মাপা উচিত নয়, তাতে যন্ত্রের সুবেদী ধর্ম নষ্ট হতে পারে। মানে অত্যাধিক গরম বস্তু, অত্যাধিক ঠান্ডা বস্তু বা অত্যাধিক ভারী বস্তুর ভর মাপা উচিত নয়, তাতে সুবেদী ধর্ম কি হবে? নষ্ট হবে। বাটখারা চিমটার সাহায্যে ওঠানো নামানো করতে হবে। বাটখারাকে সবসময় আমরা চিমটার সাহায্যে ওঠানো নামানো করব, হাত দিয়ে বাটখারাকে ওঠানো নামানো করব না। পাঠ নেওয়ার সময় কাঁচের বাক্সের সামনের দরজা বন্ধ রাখতে হবে। যখন আমরা পাঠটা নেব তখন সামনের দরজাটাকে বন্ধ করে দেব। তুলাদণ্ডকে সাম্যাবস্থায় এনে তবেই পরীক্ষাধীন বস্তুর ভর নেওয়া উচিত। সাম্যাবস্থা মানে যেদিকে বাটখারা যেদিকে বস্তু দুদিক সমান, তবেই ভর নেওয়া উচিত। ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলী কি কি? একটি ভালো তুলাযন্ত্রের নিম্নলিখিত গুণগুলো থাকা উচিত। প্রথমত সুবেদী। সুবেদী মানে কি? যেখানে ভরের সামান্য পার্থক্যও বোঝা যায় তাকে সুবেদী বলে। তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত কি? ভরের সামান্য পার্থক্য কখন বোঝা যাবে? তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়ার প্রয়োজন। তুলাপাত্র দুটি হালকা হওয়ার প্রয়োজন। তুলাদণ্ডের ভার কেন্দ্র তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন এবং সূচকটি লম্বা হওয়া প্রয়োজন। এটা মনে রাখবে, ভালো তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত। সুবেদিতার সংজ্ঞা: যে ধর্মের জন্য সাধারণ তুলাযন্ত্র ভরের সামান্যতম পার্থক্য নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। তুলাযন্ত্রটিকে সুস্থিত হওয়া প্রয়োজন। সুস্থিত মানে একবার আন্দোলিত হলে সেই দোলনকাল যেন দীর্ঘায়িত না হয়, অর্থাৎ সুস্থিত হয়ে যায় তাড়াতাড়ি। তো সুস্থিত হওয়ার শর্ত কি কি? দুটি বাহুর দৈর্ঘ্য, এগুলো থিওরি প্রশ্ন, দুটি বাহুর দৈর্ঘ্য ছোট হওয়া প্রয়োজন, তুলাদণ্ডটি ভারী হওয়া প্রয়োজন এবং তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের নিচে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন। তুলাদণ্ডটি নির্ভুল হওয়া প্রয়োজন। নির্ভুল তো হতেই হবে, খালি থাকলে যেন আনুভূমিক হয়, অর্থাৎ এপারে ওপারে যেন সেম থাকে। ঠিক আছে? এখন তো আমাদের ইলেকট্রিক পাল্লা চলে এসছে, এখন খুব একটা এই সুবেদী নির্ভুলতা মানে এখন তো আমাদের ওই ধরনের বাটখারাতে মাপাই হয় না। তবে ইলেকট্রিক বাটখারাতেও কারসাজি করা যায়, যদি অসৎ ব্যবসায়ী হয় সেটা নিশ্চয়ই করে, সৎ ব্যবসায়ীরা করে না। তুলাযন্ত্রটি দৃঢ় হওয়া প্রয়োজন, বিভিন্ন অংশ যেন মজবুত হয়। দিলাম চাপিয়ে কিছু ভেঙে পড়ে গেল, এটা যাতে না হয়। অতি সুবেদী তুলাযন্ত্র সুস্থিত না হওয়ার কারণ। অতি সুবেদী তুলাযন্ত্র কেন সুস্থিত নয়? তুলাযন্ত্রকে সুবেদী হতে হলে এক নম্বর হচ্ছে তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়ার দরকার। তাহলে বাহু দুটি যদি দীর্ঘ হয় আর হালকা হয় তাহলে নাড়িয়ে দিলে তো বারবার নড়বে, এটা খুব স্বাভাবিক। ভার কেন্দ্র আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন এবং সূচকটি লম্বা হওয়া প্রয়োজন। আবার তুলাযন্ত্রটি সুস্থিত হতে হলে বাহু দুটি ছোট ও ভারী হওয়ার প্রয়োজন। তারপর সূচকটি ছোট হওয়া দরকার এবং এই কারণেই কিন্তু তুলাযন্ত্রটি যদি সুবেদী হয় তাহলে সুস্থিত খুব একটা হয় না, যদি সুস্থিত হয় তাহলে সুবেদী হওয়ার ক্ষেত্রে চাপ আছে। ভারকেন্দ্র কাকে বলে? নির্দিষ্ট আয়তন আকৃতির কোনো বস্তুকে যে স্থানে যেভাবেই রাখা হোক না কেন তার ভার বা ওজন বস্তুর সাপেক্ষে এক বিশেষ স্থির বিন্দু দিয়ে ক্রিয়া করে। এই নির্দিষ্ট বিন্দুটিকে ভারকেন্দ্র। যে বস্তুটাকে আমি রাখলাম, একটা বাটখারা, পুরো বাটখারাটাকে রাখলাম, তার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু তার কমপ্লিট ভার বা ওজনটা ক্রিয়া করে, তাহলে সেই বিন্দুটিকেই আমরা ভারকেন্দ্র বলছি। কমপ্লিট স্ট্রাকচারের উপরে কিন্তু ক্রিয়া করছে না, একটা বিন্দুর উপরে ক্রিয়া করছে। আর কি, এটুকুই ছিল।
আমাদের একদম পরিমাপ কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার করব। পরিমাপ থেকে কি কি কোশ্চেন অ্যান্সার হয় সেটা নিয়েই আমাদের নেক্সট ক্লাস। দুটো পার্টে পরিমাপ কমপ্লিট করালাম, একটা পার্টেও করানো যেত, ছোটই চ্যাপ্টার ছিল। দুটো পার্টে করালাম, প্রথম পড়াচ্ছি একটু ডিটেলসে, তোমাদেরকে ভালো করে সময় নিয়ে বোঝাই এবং একটু ছোট ছোট করি ক্লাসগুলো, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো অবশ্যই তোমাদের সেকেন্ড পার্টের মাধ্যমে এই চ্যাপ্টারটির থিওরি সমাপ্ত হলো, কিন্তু এই চ্যাপ্টারটি প্র্যাকটিক্যাল অর্থাৎ তোমার কোশ্চেন অ্যান্সার আমরা আরেকটি পার্টে আনবো, অর্থাৎ পার্ট 3-তে এই চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি হাজির হব। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে এই চ্যাপ্টারটি খুব 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 মনোযোগ সহকারে পড়ে ফেলো। আগের পার্টটি তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাবে, আগের পার্টটি দেখে নাও এবং খুব মনোযোগ সহকারে পড়ে ফেলো। ঠিক আছে, আর আমাদের এসওই 9-10 তো সাবস্ক্রাইব করবেই, কিন্তু তার পাশাপাশি এসওই 11-12, এসওই বাংলা, এসওই যেই সাবস্ক্রাইব করে রেখো। এটাই তোমাদের আগামীর পথ রচিত হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে। এটা হচ্ছে মেন নিউক্লিয়াস আমাদের, এই নিউক্লিয়াসের চারদিকে এগুলো ছড়িয়ে আছে সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে, তো মোটামুটি তাহলে এটুকুই তোমাদের কথা থাকলো। আশা করছি তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে নেবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলোকে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে। চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়ানোর যে শপথ সেটা সম্পূর্ণতা পাবে। বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।